আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বায়োকেমিক ম্যাথমেটিক্যাল ক্লাস। এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আমি ডক্টর মাবিয়া জেসমিন, বিএইচএমএস আছি আপনাদের সাথে বায়োকেমিক ম্যাথমেটিক্যাল নিয়ে। আমাদের বিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন এর আজকে 7th ক্লাস, 7তম ক্লাস, এবং আজকে আমরা পড়বো ক্যালকেরিয়া ফ্লোর। আমাদের যে 12টা মেডিসিন আছে আমরা আজকে থেকে শুরু করবো একটা করে, প্রতিদিন একটা মেডিসিন, 12টা ক্লাসে ইনশাল্লাহ 12টা মেডিসিন শেষ হয়ে যাবে। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। নুসরাত আজম, তিনি কি নতুন? মনে হয় অন্য কোনো ক্লাসে আমি ওনাকে পাইনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের 5টা ক্লাস হয়েছে, মূলত 6টা ক্লাস হয়েছে। তো ওগুলি ভিডিও আছে, আপনি দেখে নেবেন। হ্যাঁ, পরিচিতিমূলক ক্লাস হয়েছে ওগুলো। মেডিসিন আমরা আজকে থেকেই শুরু করছি। ক্যালকেরিয়া ফ্লোর জিনিসটা এইরকম দেখতে, যে আমরা ছবি কিছু দেখতে পাচ্ছি, একটা স্বচ্ছ স্ফটিকের মতো পদার্থ। ঠিক আছে, ক্যালকেরিয়া ফ্লোর এটা দেখতে যেমন স্ফটিকের মতো খুব সুন্দর, এর যে রোগী হয় তারাও দেখতে সুন্দর, কিংবা সুন্দর যদি নাও হয় তারা নিজের সৌন্দর্যের প্রতি যত্নবান, সুন্দর হতে চায়, নিজেকে যত্ন করে। ঠিক আছে, এটা হচ্ছে বৈশিষ্ট্যটা আমাদের মনে রাখতে হবে। তারপর প্রত্যেকটা মেডিসিনেরই এগুলি আমরা জানবো যে এর সমনাম কি আছে, সাধারণ নাম কি আছে, সংক্ষিপ্ত নাম কি আছে। ক্যালকেরিয়া ফ্লোরের অপর নাম হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড এবং ক্যালকেরিয়া ফ্লোরেট। ক্যালসিয়াম ফ্লোরাইড এটা কিন্তু আমরা অনেক শুনি, বিভিন্ন পেস্টের মধ্যে ফ্লোরাইড থাকে। হ্যাঁ, এটা বিজ্ঞাপনে দেখা যায়, তাই না? এটা দিয়েও মনে রাখা যায় যে আমাদের ক্যালকেরিয়া ফ্লোরটা আমাদের শরীরে কোথায় থাকে, দাঁতের আবরণ, হ্যাঁ, যেটা এনামেল আর কি, কিংবা ত্বকের আবরণ, কিংবা হাড়ের আবরণ। এই আবরণগুলি ক্যালকেরিয়া ফ্লোর দিয়ে গঠিত। প্রস্তুত প্রণালী: ক্যালকেরিয়া ফ্লোর এক প্রকার খনিজ পদার্থ এবং সহজপ্রাপ্য ধাতু, খুবই সহজে পাওয়া যায় কিন্তু পৃথিবীতে। এটা দেখতে স্ফটিকের মতো স্বচ্ছ এবং নানা বর্ণের ও নানা আকারের পাওয়া যায়। ক্যালকেরিয়া ফ্লোর পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু সালফিউরিক অ্যাসিড সহ মিশ্রিত করলে এটা হাইড্রোফ্লোরিক অ্যাসিডে পরিণত হয়। তারপরে এটাকে বিচূর্ণন করতে হয়, এবং সেইভাবে এটাকে মানে বিচূর্ণন মানে পাউডার করা, কি গুঁড়া করা, তারপর এটাকে ওষুধে রূপান্তর করতে হয়। ঠিক আছে, এগুলি আমরা ফার্মাকোপিয়াতে বিস্তারিত করবো। আমরা জেনে নিলাম কিভাবে আমাদের এটা ওষুধ তৈরি হয়। এবার আমরা জানবো ক্যালকেরিয়া ফ্লোরের ক্রিয়াস্থান সম্পর্কে, আমাদের শরীরের কোথায় কোথায় এটা কাজ করে। ঠিক আছে, ক্যালকেরিয়া ফ্লোর দেহের অভ্যন্তরস্থ অ্যালবুমিনের সাথে মিশ্রিত হয়ে কার্যকরী হয়। আমরা জানি যে বিভিন্ন জিনিস আমাদের দেহে কিন্তু বিভিন্ন জিনিস মিশ্রিত হয়, যেমন ধরেন ভিটামিন এ, ভিটামিন সি, এগুলি কি হয়, ফ্যাটে দ্রবীভূত হয়। হ্যাঁ, যদি আমরা ভিটামিন সি খাই কিংবা ভিটামিন এ খাই, তার সাথে যদি সেই পরিমাণ ফ্যাট না খাই, তাহলে কিন্তু এই ভিটামিনটা শরীরে কাজে লাগবে না, এটা এভাবেই বেরিয়ে যাবে। সেরকম ক্যালকেরিয়া ফ্লোর হচ্ছে অ্যালবুমিনের সাথে মিশ্রিত হয়, এটাকে বাংলাতে আপনারা বিভিন্ন বইয়ে পাবেন অন্ডলালা বলে, হ্যাঁ, আর ইংলিশে বলে অ্যালবুমিন। এই জিনিসটার সাথে ক্যালকেরিয়া ফ্লোর মিশে, এবং এটা সাধারণত কোথায় থাকে, শরীরের মাংসপেশিতে, ইলাস্টিক ফাইবার যেগুলি আছে মাংসপেশির মধ্যে, ওখানে থাকে। হাড়ের উপরিস্থিত আবরণ, হাড়ের যে একদম উপরের আবরণটা, দাঁতের এনামেল, ত্বকের উপরিস্থিত এপিডার্মিস, এবং সকল প্রকার সংযোজক টিস্যু কোষ নির্মাণ করে থাকে। যত প্রকার সংযোজক টিস্যু আছে আমাদের শরীরে, এগুলির মধ্যে ক্যালকেরিয়া ফ্লোর আছে, এবং এই জায়গাগুলিতে
সে আছে মানে কি এই জায়গাগুলিতে তার অভাব ঘটে, এই জায়গাগুলিতেই সে কাজ করে। ক্রিয়াস্থানও এটা, অভাব ঘটলেও সেখানে ঘটবে এবং ক্যালকেরিয়া ফ্লোর এখানে থাকে। আরো কোথায় আছে? শিরা ও ধমনির উপর। এটাও তো মানে শিরা আর ধমনের মানে যে শরীরের যে ভেইন, হ্যাঁ, এটার উপরের যে আবরণ, এটার মধ্যেও ক্যালকেরিয়া ফ্লোর আছে। বিশেষত্ব, এই ওষুধের দুইটা লক্ষণ আছে, বিশেষ লক্ষণ, এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা এই ওষুধটাকে খুব সহজেই চিনতে পারবো। বায়োকেমিকে আমাদের তো মাত্র 12টা মেডিসিন, তাই না? প্রত্যেকটারই আমরা কিছু বিশেষত্ব মনে রাখবো যেন খুব সহজে আলাদা করা যায়। ঠিক আছে? ক্যালকেরিয়া ফ্লোরের বিশেষত্বটা কি? এটা হচ্ছে কোন স্থানের প্রস্তরগত কাঠিন্য বা কোন স্থানের শিথিলতা। ঠিক আছে? প্রস্তরগত কাঠিন্য মানে কি? প্রস্তরের মতো মানে কি? পাথরের মতো কঠিন কোন জায়গা যদি পাথরের মতো কঠিন আকার ধারণ করে, সেটা ক্যালকেরিয়া ফ্লোর। অথবা যদি শিথিলতা আসে কোন জায়গায়, যে নরম হয়ে গিয়েছে, এটা মানে কি, যেমন এটা সাধারণত ইয়ে হয় যে হার্নিয়াতে আছে কিংবা জরায়ুর স্থানচ্যুতিতে আছে। জরায়ুটা তো আমাদের কি ইউটেরাসটা কয়েকটা ইলাস্টিকের মতো আটকে আছে, ইলাস্টিকের দ্বারা আটকে আছে। যখন এটার শিথিলতা হয় মানে কি, ওই ইলাস্টিকের ইলাস্টিসিটিটা কমে যায় এবং জরায়ুটা নিচের দিকে নেমে আসে, মানে সেটা স্বাভাবিক যে জায়গা সেই জায়গা থেকে সরে যায়। আনমিউট করো। হ্যালো, কেউ কি কিছু বলছিলেন? ওকে, তো যে কোনো জায়গার প্রস্তরগত কাঠিন্য এবং কোনো জায়গার যদি শিথিলতা থাকে, দুইটা একসাথে থাকবে না, কিংবা একসাথেও থাকতে পারে, একসাথে নাও থাকতে পারে কিংবা একসাথেও থাকতে পারে, কিন্তু এই দুইটা হচ্ছে এর বিশেষত্ব। আমরা যখন আরো সামনের দিকে আগাবো, ক্যালকেরিয়া ফ্লোরের আমরা আজকে সারা শরীরেরই সব রকম লক্ষণ পড়ার চেষ্টা করব। তো তখন আমরা দেখব যে এটা আসলে আরো কোন কোন জায়গায় কি কিভাবে আসে। প্রস্তরগত কাঠিন্য এটা আমরা যে কোনো গ্ল্যান্ডে দেখতে পারি, যেমন লিভার, আমাদের শরীরের সবচেয়ে বড় গ্ল্যান্ড, লিভারটা কঠিন হয়ে যায়। কিংবা আরো যদি ব্রণ হয়, সেটাও খুব শক্ত, পোড়া, সেটাও খুব শক্ত। এইরকম অনেক রোগের ক্ষেত্রেই দেখবো আমরা প্রস্তরগত কাঠিন্যটা আছে। এবং শিথিলতার ক্ষেত্রে বলেছি যে জরায়ুতে সাধারণত দেখা যায়। ঠিক আছে, আমরা শুরু করব মানসিক লক্ষণ দিয়ে। একটা রোগী প্রথমে আমরা মানসিক লক্ষণটা দেখার চেষ্টা করব, তারপরে তার মানে কি সাধারণ মানে যেটা হচ্ছে যে একদম যে কষ্টটা নিয়ে উনি বর্তমানে এসেছেন আমার কাছে, সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, মানসিক লক্ষণের ক্ষেত্রে আমরা দেখবো ক্যালকেরিয়া ফ্লোরের রোগী খুবই ভীতু টাইপের। মানে কিসের ভয়? তার তার শুধু অর্থনাশের ভয়। তার হয়তো অনেক অর্থ আছে, টাকা কড়ি পয়সা ভালোই আছে, কিন্তু তারপরও তার শুধুই মনে হয় যে আমার এই সব চলে যাবে। যদি আমার টাকা পয়সা চলে যায় তাহলে কি? এটা একটা ভয়, একটা সন্দেহ, এই জিনিসটা তার মনে সবসময় থাকে। টাকা পয়সা থাকলেও থাকে, টাকা পয়সা না থাকলেও থাকে। অকারণ একটা অর্থনাশের ভয় এবং সন্দেহ প্রবণ। সে কাউকেই বিশ্বাস করতে পারে না, সে নিজেকেও বিশ্বাস করতে পারে না। যদি এটা হয়, যদি ওটা হয়, এই টাইপের একটা সন্দেহ প্রবণ এবং দোদুল্যমানতা তার মধ্যে থাকে। ঠিক আছে, কোন বিষয়ে সে অনেক চিন্তা করেও একটা স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারে না। আমি এটা করবো না ওটা করবো, আমি এই ড্রেসটা করবো নাকি ওই ড্রেসটা করবো, এটা খাবো না ওটা খাবো। মানে সাধারণ সিম্পল একটা জিনিসেও সে সিদ্ধান্ত নিতে পারে না, সে দোদুল্যমানতায় থাকে। তো আমরা মানসিক লক্ষণে কি পেলাম? 1 নাম্বার তার অর্থনাশের ভয়, দ্বিতীয়ত হচ্ছে সন্দেহ প্রবণতা, এবং তৃতীয়ত সে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে না। চিন্তা করে, অনেক চিন্তা করে, এটা পজিটিভ নেগেটিভ কি হবে, ওটার প্লাস মাইনাস কি হবে, কিন্তু তারপরেও সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না আসলে। তারপর আমরা যাচ্ছি মাথা ও মস্তিষ্ক। যখন মাথার লক্ষণ আসবে তখন আমরা
ক্যালকেরিয়া ফ্লোরের লক্ষণ দেখতে পাই একদম নিউবর্ন বেবিদের মধ্যে। নিউবর্ন বেবিরা অনেক সময় জন্মের সময় মাথার মধ্যে আঘাত পেয়ে থাকে। হ্যাঁ, কখনো কখনো আর কি। যদি যদি নার্স অনভিজ্ঞ হয়, হাত দিয়ে খোঁচাখুচি করে মাথায় আঘাত পেতে পারে, কিংবা আরো অনেক কারণে পেতে পারে। অনেক সময় দেখা যায় আমাদের নর্মাল ডেলিভারির মধ্যেও কিছু 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 টুলস ইউজ হয় আর কি। যেমন একটা আছে ফরসেপ ডেলিভারি। ফরসেপ যখন ইউজ হয়, যে ফরসেপটা কি করে, ওটা দিয়ে বাচ্চার মাথাটাকে ধরে টেনে বের করা হয়। তো ফরসেপ ডেলিভারি যখন হয় তখন অনেক সময়ই দেখা যায় যে মাথায় শিশু আঘাত পায়। তো এই আঘাতের ফলে যদি মাথায় টিউমার হয়, রক্তময় অর্বুদ, ঠিক আছে, এই টিউমারটা দেখতে এমন হবে যে মনে হবে যে এটা একটা ফোলা এবং এর ভিতরে রক্ত জমে আছে। সাধারণত অনেক নবজাতক শিশুদের মাথায় এটা দেখা যায়। এর প্রধান ওষুধ এবং একমাত্র ওষুধ ক্যালকেরিয়া ফ্লোর, যদি আমরা বায়োকেমিক মতো বলি। আমার কতটুকু শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন আপনারা? আমার দুটো নিয়মিত স্টুডেন্ট আমির হামজা এবং কোহিনুর আক্তার, আপনারা দেরি করে কেন আসছেন আজকে? চেষ্টা করবেন সময় মতো চলে আসার, ঠিক আছে? ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? মাথায় ছিলাম। নবজাতক শিশুদের প্যারাইটাল বোনে ব্লাড টিউমার অথবা রক্তময় অর্বুদ। মাথার অস্থি ফোলা, তাতে অত্যন্ত বেদনা, অথবা মাথার অস্থিগুলো কিছুতেই জোড়া না লাগা। মানে অস্থি মানে কি? হাড়। মাথার হাড়গুলি বাচ্চাদের দেখবেন যে ঠিক মাথার মাঝখানের কুলির মধ্যে একটা ফাঁকা থাকে, কিন্তু এটা নর্মাল। হ্যাঁ, যখন শিশু জন্মগ্রহণ করে তখন এমনই থাকে, আস্তে 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 এটা জোড়া লাগে। কিন্তু যখন দেখা যায় যে অনেক দিন চলে গেছে কিন্তু এটা আসলে ধরা খুঁজছে না, ঠিক মাথার মাঝখানে একটা নরম জায়গা, তখন ক্যালকেরিয়া ফ্লোর আমাদেরকে সাহায্য করতে পারে। মাথার অস্থির উপর আঘাত লাগার ফলে অস্থি অমসৃণ হয়ে গেলে বা অস্থির উপর অর্বুদ হলে, এটা যে কোনো বয়সী মানুষের মাথায় যদি আঘাত লাগে এবং এর ফলে যদি মাথার খুলির হাড় তো আসলে বাঁকা তারা হওয়া খুব সহজ কথা না। হয়তো আঘাত লাগার ফলে ওখানে একটা ফোলা, কোনো একটা টিউমার জাতীয়, হ্যাঁ, এই জাতীয় হলে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর আমরা ব্যবহার করব। এছাড়াও মাথায় যদি কোনো প্রকার ক্ষত হয়, তাহলে ক্ষতর ধরনটা কি, এটা মাথায় হোক কিংবা শরীরের যে কোনো জায়গায় হোক, ক্যালকেরিয়া ফ্লোরের ক্ষতির ধরনটা হবে যে ক্ষতর চারপাশে পাথরের মতো শক্ত। সেই যে আমরা পড়েছিলাম ক্যালকেরিয়া ফ্লোরের বিশেষত্ব পাথরের মতো শক্ত হবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষতর চারপাশে পাথরের মতো শক্ত হবে। এটা আপনার একজিমা হতে পারে, শরীরের ত্বকের অন্য যে কোনো রোগ হতে পারে, সেটা ক্ষতটার চারপাশে পাথরের মতো শক্ত হবে এবং মাঝখানে ক্ষতটা নরম থাকবে। ঠিক আছে, এটা ক্যালকেরিয়া ফ্লোরের লক্ষণ। তারপর মাথার মধ্যে কর্করে টেনে ধরার মতো বা মোচড়ানো ব্যথা এবং তাকে বেহালার সুরের মতো শব্দ, এবং সেজন্য নিদ্রার ব্যাঘাত হলে এই ওষুধ আরোগ্য করতে পারে। এটা বড়দের হবে এবং তারা নিজেরাই বলতে পারবে যে আমি ঘুমোতে পারি না, আমার মাথার ভিতরে বেহালার সুরের মতো বাজে, বেহালা বাজে আমার মাথার ভিতরে, আমি ঘুমাতে পারি না। ঠিক আছে, আপনার রোগী আপনাকে এসে এরকম করেই বলবে, কারণ সে সেটা ফিল করে। ঠিক আছে, তারপরে আমরা যাব মুখমণ্ডল। মুখমণ্ডলে চোয়ালে বা মুখের অস্থিতে কঠিন স্মৃতি বা অর্বুদ। এটা আপনার যদি কারো ক্যান্সারও হয়, সাধারণত দেখা যায় ক্যান্সারের ক্ষেত্রে মুখের চোয়ালে, হ্যাঁ, কঠিন স্মৃতি, টিউমার, ঠিক আছে, সে এর সাথে দাঁতে ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে, এর সাথে মাড়িতে স্ট্রোক থাকতে পারে। ক্যালকেরিয়া ফ্লোরের রোগীর খুব সহজেই ঠোঁট ফেটে যায়, এমনকি গরমের দিনেও তাদের ঠোঁট ফেটে যায়। মুখের ভিতর শুষ্কতা বোধ, ঠোঁটের চারপাশে জব দুটোর মতো ছোট ছোট ফুসকুড়ি। মুখের ভিতরে শুষ্কতা বোধ, এটাও
ক্যালকেরিয়া ফ্লোরের একটা বিশেষ লক্ষণ। ঠিক আছে, তার কাশি হোক, তার অন্য যে কোনো সমস্যা হোক, তার মুখের ভিতরে সবসময় একটা শুষ্কতা বোধ থাকে। তারপরে আমরা চলে যাচ্ছি জিহ্বার লক্ষণে। জিহ্বার পুরাতন স্মৃতি, জিহ্বা ফাটা ফাটা, তাতে ব্যথা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। জিহ্বার ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে কোনো রোগের পর, জিহ্বা প্রদাহ হোক কিংবা মাড়িতে স্ফোটক হোক কিংবা যে কোনো রোগের পর যদি জিহ্বাটা ভারী হয়ে যায়, অনেকের জিহ্বা একদম অনেক ভারী হয়ে যায় যে তারা নাড়াতে পারে না, তখন তরল খাবার দিতে হয়, যে খাবারটা নেড়ে চেড়ে যে খাবে কিংবা কথা বলবে সেই অবস্থা থাকে না। সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর অনেক অনেক ভালো কাজ করে। আপনি সুযোগ থাকলে ব্যবহার করে দেখবেন, যে এ জাতীয় রোগের ক্ষেত্রে অল্প কিছু দিনের মধ্যেই এই জিহ্বার কাঠিন্যটা ঠিক হয়ে যায়। দাঁতে যদি আসি আমরা, তাহলে ক্যালকেরিয়া ফ্লোরের হচ্ছে একদম উৎকৃষ্ট লক্ষণ। দাঁতের গোড়া শিথিল হয়ে যায়। সেই যে দাঁতের উপরের আবরণ কি এনামেল, সেটাতে তো ক্যালকেরিয়া ফ্লোর আছে, তাই না? যখন ক্যালকেরিয়া ফ্লোরের অভাব ঘটে, এনামেলের মধ্যে অল্প ক্যালকেরিয়া ফ্লোরের অভাব ঘটে, তখন কি হয়? তখন দাঁতের গোড়াগুলি শুধুই আলগা হয়ে যায়, শুধুই দাঁত একটু নড়ে, কিংবা দাঁতে ব্যথা লাগে। খাবার খাওয়ার সময় দাঁতে খাবার যখন স্পর্শ করে তখনই প্রচন্ড ব্যথা, দাঁত ক্ষয় হয়ে যায়। বাচ্চাদের দাঁত যদি উঠতে বিলম্ব হয়, তাহলে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করতে পারি। কিংবা যখন বাচ্চাদের দাঁত ওঠে, তখন তাদের ক্রমাগত বমি হয়, কিছুই খেতে পারছে না, শুধু বমি হয়। এই লক্ষণটাকে ক্যালকেরিয়া ফ্লোর আসে। ঠিক আছে, দাঁতের মাড়ি প্রদাহের পর কঠিন আকার ধারণ করলে, প্রদাহের পর মানে কি, ইনফেকশন হয়েছে কোনো কারণে মুখে কিংবা মাড়িতে, তারপরে কঠিন আকার ধারণ করেছে মাড়ি, হ্যাঁ, এটা বোঝাই যাবে, রোগী নিজেই বুঝতে পারবে। মাড়ি তো এমনিতেই কঠিন থাকে, এর জন্যই আমি বলছি, তারপরও এর চেয়েও কঠিন আকার ধারণ করবে। তো আমরা কি পেলাম? জিহ্বার ক্ষেত্রেও এটা পেলাম এবং মাড়ির ক্ষেত্রেও এটা পেলাম, যে কোনো ইনফেকশনের পরে কঠিন আকার ধারণ করে। এটা আমরা লিভারের ক্ষেত্রেও দেখতে পাবো, কোনো ধরনের ইনফেকশনের পরে লিভারটা শক্ত হয়ে যায়, কিংবা পুরোটা লিভার শক্ত না হলেও কিছু অংশ শক্ত হয়ে যায়, কিংবা প্যানক্রিয়াসও শক্ত হয়ে যেতে পারে, কখনো থাইরয়েড গ্ল্যান্ডও শক্ত হয়ে যেতে পারে, টনসিলও শক্ত হয়ে যেতে পারে। এই যখন গ্ল্যান্ডগুলি এরকম শক্ত হয়ে যাবে, তারপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মেয়েদের ব্রেস্ট মানে স্তন গ্রন্থি বলে, ওটাও একটা গ্রন্থি, সেটাও শক্ত হয়ে যায়, যে কোনো ধরনের টিউমার হয় তো পাথরের মতো কঠিন শক্ত হয়ে গেল, হ্যাঁ, কিংবা টিউমার হলো, সেটা ক্যালকেরিয়া ফ্লোর। শরীরের যে কোনো জায়গায়, আমরা তো অবশ্যই আমরা রোগের নাম ধরে চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। তো রোগীর যে কোনো জায়গায় এরকম পাথরের মতো শক্ত হয়ে গেল, কিংবা ছেলেদের ক্ষেত্রে ছেলেদের স্ক্রুটাম একটা কিংবা দুইটাই পাথরের মতো শক্ত হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমরা যাই চোখের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে চোখের ছানি, ক্যালকেরিয়া ফ্লোরে। হ্যাঁ, চোখের ছানিটা হবে মানে পুরু, ওই যে প্রস্তাবের পর কাশিল, এখানেও সেটাই পুরু হবে ছানিটা। ছানি কিন্তু প্রথমে পাতলা থাকে, তারপরে আস্তে আস্তে সেটা পুরু হয়। তো যারা অপারেশন করে ছানি অপারেশন, তখন কিন্তু ওই পাতলা থাকতে ছানি অপারেশন করে না, তখন আমাদের ওষুধ ভিন্ন আসে। যখন পাতলা ছানি থাকবে তখন আমরা অন্য ওষুধে যাবো, ক্যালকেরিয়া ফোর্স আসে কিংবা অন্য ওষুধ আসে, সেটা আমরা তখন আলোচনা করব। কিন্তু ছানি যখন কঠিন হয়ে গেল, তখন ক্যালকেরিয়া ফ্লোরই একমাত্র ঔষধ। তারপর চোখের কর্নিয়ার উপরে দাগ কিংবা চোখের পাতার উপরে প্রদাহ, চোখ ওঠা, চোখের সামনে যেন কোনো বস্তু নড়াচড়া করছে, ঝিকমিক করছে, অথবা উজ্জ্বল কোনো বস্তু হঠাৎ যাতায়াত করছে, অথবা রোগী তারা দেখে। এমনিতেই রোগী তাকাইলে দেখে কি, তার চোখের সামনে কোনো একটা উজ্জ্বল কিছু তারা হতে পারে, কিছু ঝিকমিক করতেছে কিংবা কিছু নড়ছে, আসলে কিন্তু কিছুই নাই, সেটা তার চোখের যে কর্নিয়ার উপরে প্রদাহ হয় সেই কারণে সে এরকম দেখতে পারে, কিংবা ছানির কারণেও দেখতে পারে। চোখের পাতার উপর জলপূর্ণ অর্বুদ, কিছুক্ষণ পরার পরে চোখে ঝাপসা দেখা, চক্ষু গোলক ব্যথাযুক্ত। বিশেষ লক্ষণ হলো চক্ষু বন্ধ করলে বা চক্ষু দুটোতে সামান্য চাপ দিলে উপশম বোধ।
ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ লক্ষণ যে চোখ ব্যথা, কিন্তু চোখ দুটো বন্ধ করে রাখলে এবং সামান্য চাপ দিলে উপশম বোধ। এটা আসলে নর্মাল কথাই। চোখের পাতার উপরে অঞ্জলি, দৃষ্টিহীনতা বা এক দৃষ্টিতে চেয়ে থাকলে ক্রমে দৃষ্টিশক্তি হ্রাস বোধ। এটাও ছানির কারণেই হয়ে থাকে। এক দৃষ্টিতে কোনো কিছুতে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলে তখন মনে হয় যে আর কিছু দেখতে পাচ্ছি না। তারপর আমরা যাব কানে। কানের বিশেষত্ব হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরের যে কানের পেছনে যে মাস্টার্ড অস্থি আছে, এই অস্থিতে পীড়া। ঠিক আছে, এবং কানের ভিতরে তার চুনের মতো সাদা পদার্থ সঞ্চিত হয়। ঠিক আছে, কানের পীড়ায় যদি আমরা দেখি যে হাড় আক্রান্ত হয়ে গিয়েছে এবং চুনের মতো সাদা পদার্থ বের করছে, তো সেখানে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করতে পারবো। সেটা যদি দুর্গন্ধযুক্ত হয়ে থাকে তাহলে সাথে সাইনোসিয়াও আসতে পারে। তারপর আমরা যাব নাকে। নাকেও ক্যালকেরিয়া ফ্লোরের এই ক্ষতরই একটা প্রবণতা আছে এবং এর সাথে আছে টিউমারের একটা প্রবণতা, যেটা অর্বুদ আর কি। নাকে যদি ওজিনা হয়, ওজিনা একটা রোগ যেটা নাকের ভিতরে একটা পচন ধরে আর কি। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করব। নাক সরসর করে, সর্দি পূর্ণ থাকে, শুষ্ক সর্দি অথবা হলদে সর্দি প্রচুর পরিমাণে নির্গত হয়, নিষ্ফল হাঁচি দেওয়ার ইচ্ছা কিন্তু হাঁচি হয় না, অজিনা রোগ। নাসিকা অস্থির বিবৃতি বা অস্থিত অর্জিত, নাকের ভিতরে দেখা যাবে যে নাকের হাড়টা বেড়ে গিয়েছে এবং এই কারণেই কিন্তু নাকের মধ্যে যে সরসর করে, সর্দি পূর্ণ থাকে, শুষ্ক সর্দি হয়, এই কারণেই হয় বারবার হাঁচি দেওয়ার ইচ্ছা। কারণ নাকের ভিতরের হাড় যদি বড় হয়ে যায় তাহলে তো মনেই হবে যে কি যেন আছে, কি যেন আছে, হাঁচি দিলে ভালো লাগবে। ঠিক আছে, তারপর অজিনা রোগে যখন ভিতরে অস্থিতে পচন ধরে তখন একটা দুর্গন্ধ হয়। ঠিক আছে, এই দুর্গন্ধটা ক্যালকেরিয়া ফ্লোরে ঠিক হয় এবং সেই যে টিউমার কিংবা অস্থির বিবৃদ্ধি যেটা, সেটাও ক্যালকেরিয়া ফ্লোরে ঠিক হয়ে যায়। তারপর আমরা যাব গলা। গলায় ক্যালকেরিয়া ফ্লোরের বিশেষত্বটা কি? ডিপথেরিয়া রোগে। ডিপথেরিয়া রোগে যখন গলা ভিতরে মানে ফলস একটা মেমব্রেন হয়, ডিপথেরিয়া রোগে সাদা কিংবা হলুদ একটা মেমব্রেনে ছেয়ে যায় মুখের ভিতর থেকে পুরো শ্বাসনালী পর্যন্ত, তখন আমরা ক্যালকেরিয়া ফ্লোরের কথা চিন্তা করব। গলার ভিতর প্রচন্ড শুষ্কতা বোধ, এটা আমরা আগেও বলেছি, ক্যালকেরিয়া ফ্লোরের রোগীর গলার ভিতরে, মুখের ভিতরে সবসময় একটা শুষ্কতা বোধ থাকে। এছাড়াও আলজিভ বড় হয়ে যায়, গলার ভিতরে সবসময় সুরসুরিনি লাগে আর কাশি হয়। সেটাও আমরা যে একটু আগে নাকের মধ্যে পড়ে আসলাম, নাকের ভিতরে যদি হাড় বেড়ে যায় তখন যেমন নাকের ভিতরে একটা সুরসুর করে, গলার ভিতরে যখন যদি আলজিভটা কোনো কারণে, কোনো ইনফেকশনের কারণে একটু বেড়ে গেল, বড় হয়ে গেল, কিংবা এর মধ্যে কোনো একটা টিউমার হলো, টিউমার কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, শরীরের বহিরাংশে ভিতরাংশে হতেই পারে, তখন কি হবে? গলার ভিতরে সুরসুর করবে, কাশি আসবে। এবং ক্যালকেরিয়া ফ্লোর এটার একটা উৎকৃষ্ট ঔষধ। গলার রোগে সবসময় মনে রাখতে হবে যে শীতল পানীয়তে রোগের বৃদ্ধি এবং গরম পানীয়তে রোগের উপশম হয়। তারপর আমরা যাব পাকাশয়। খাদ্য খাওয়ার পর তা হজম না হয়ে বমি হয়ে গেলে প্রথমেই ফেরামফস প্রয়োগ করতে হবে, তারপর ক্যালকেরিয়া ফ্লোর। যদি কোনো কারণে খাবার হজম হচ্ছে না, খাবার খাওয়া মাত্রই বমি হয়ে যায়, তাহলে আমরা ফেরামফস দিব এবং তারপর ক্যালকেরিয়া ফ্লোর দিব। পাকস্থলীর ক্যান্সার পীড়া, মুখের ক্যান্সারেও ক্যালকেরিয়া ফ্লোর আসে, কিন্তু আমি একটু আগেই বলেছি সেটা জিহ্বার ক্যান্সার হোক, মুখের ভিতরে মাড়িতে হোক। পেট ফাঁপা, মাঝরাতে পেটে ব্যথা, ব্যথার পাশে শুলে ব্যথা বৃদ্ধি, ব্যথাহীন দিকে বা উপর হয়ে শুলে আরাম বোধ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে অনেক ব্যথা আছে, যেখানে ব্যথা সেখানে যদি আমরা চাপ দেই তাহলে ব্যথা চলে যায়, সেটা হচ্ছে মাংসপেশির ব্যথা। আর এখানের ব্যথাটা কি? যেখানে ব্যথা সে পাশে যদি আমরা চাপ দেই, উপর হয়ে শুই কিংবা ব্যথার দিকে শুই, তাহলে ব্যথা বাড়বে। উপর হয়ে শুইলে আর ব্যথাহীন দিকে শুলে ব্যথা কমবে।
ঠিক আছে। সকাল 8টা লিভারে কাটা ছেঁড়ার মতো পুনঃবেদনা, বসে থাকলে বৃদ্ধি, রাতে শুইলে উপশম। গলা খাকারি দিয়ে রোগীর হিক্কা হয় এবং এ কারণে রোগী দুর্বল হয়ে পড়ে। এটা ক্যালকেরিয়া ফ্লোরের একটা বিশেষ লক্ষণ যে রোগীর হেঁচকি উঠবে। তা হয় মানে কি, আমরা তো সাধারণ ভাষায় হেঁচকি উঠা বলি, হেঁচকি উঠবে এবং হেঁচকির সাথে শ্লেষ্মাও থাকবে। তার মানে বোঝা যাবে যে তার পেটের ভিতরে কোনো একটা গোলযোগ আছে যে কারণে এই হেঁচকিটা হচ্ছে। তারপরে আমরা আসি উদর ও মল। ক্যালকেরিয়া ফ্লোরের রোগীদের পাইলসের লক্ষণ থাকতে পারে, ফিস্টুলার লক্ষণ থাকতে পারে। ঠিক আছে। পাইলস সম্পর্কে প্রথমে বলি আমরা। পাইলসটা রোগীর রক্তস্রাবীয় হতে পারে, আবার ব্ল্যান্ডও হতে পারে। এবং এই পাইলসটা তার শুরুই হবে কোষ্ঠবদ্ধতা থেকে। ক্যালকেরিয়া ফ্লোরের রোগীর যেমন সবকিছুই যে প্রস্তরবোধ কাঠিন্য আছে, তো তার বাথরুম কিন্তু অলওয়েজ বসা, তার কোষ্ঠবদ্ধতা থাকবেই। ঠিক আছে। এবং এই কোষ্ঠবদ্ধতার কারণে তার পাইলসের সৃষ্টি। যখন তার পায়খানা কষা হয় এবং সে অনেক প্রেশার দেয়, সেই কারণে তার পাইলসটা তৈরি। এবং এই পাইলসটা রক্তস্রাবী হতে পারে, ব্লাইন্ড হতে পারে। ওকে। এবং ফিস্টুলাও হতে পারে, সেই কোথ দেওয়ার কারণেই ফিস্টুলা হতে পারে। ঠিক আছে। ষড়যন্ত্রের পেশি শিথিলতার কারণে মল অনেক সময় যাবত জমে থাকে, ফলে কোষ্ঠবদ্ধতা দেখা দেয়। কারণ ক্যালকেরিয়া ফ্লোরের রোগীর যে পেটের ভিতরে যে আমাদের ক্লান্ত বৃহদান্ত্র আছে, ওগুলোতে অনেক পেশির শিথিলতা। এগুলোতে কি হয়, পেশির শিথিলতা। আমরা ক্যালকেরিয়া ফ্লোরের প্রথমেই বিশেষত্বটা করেছি, হয় প্রস্তরবোধ কাঠিন্য অথবা শিথিলতা। এখানে আমরা শিথিলতা পেলাম, সরলান্ত্রিক শিথিলতা থাকে। আবার মূত্রথলির পেশিতেও তার শিথিলতা থাকে। এ কারণে সব মানে সবটা প্রস্রাব একসাথে হয় না, তার একটুখানি প্রস্রাব হয়, আবার একটু পরে প্রস্রাব লাগে, একটুখানি প্রস্রাব মানে একটুখানি প্রস্রাব হয়, এরকম। কারণ তার ওগুলো শিথিল হয়ে গিয়েছে, পেটের ভিতরে যে ষড়যন্ত্র আছে সেটা শিথিল হয়ে গেছে। এই কারণে তার কিন্তু তার মলগুলি কঠিন হয়ে যায়। ছোট ছোট কৃমির জন্য অ্যানাসে চুলকানি, এমনকি ক্ষতও হতে পারে ক্যালকেরিয়া ফ্লোরের রোগী। এটা ছোট ছোট কৃমির জন্য হতে পারে, আবার অনেক সময় পাইলসের জন্য চুলকানি হয়। এবং যদি ক্ষত হয়, অ্যানাসের ক্ষতটাও সেই ক্ষতের ধরনেরই হবে, যে ক্ষতের চারপাশে কঠিন। ঠিক আছে। এই ক্ষতের ধরনটা আপনার ক্যালকেরিয়া ফ্লোরের রোগীর যে কোনো জায়গায় ক্ষত হোক, সেটা মাথায় হোক, অ্যানাসে হোক, আর শরীরের যে কোনো জায়গায় হোক, তার ক্ষতের ধরনটাই এরকম যে ক্ষতের চারপাশটা কঠিন। লিভারে বেদনা, ডান দিকে শুইলের দিক। মূত্র তো আমরা আগেই বলে ফেলেছি, সর্বদাই মূত্র ত্যাগের ইচ্ছা। কারণ কি, কারণ তো তার পেশি শিথিল হয়ে গিয়েছে মূত্রথলির। একবারে প্রস্রাব করে আসলে তো তার প্রস্রাবটা হয় না সে পুরোটা, তখন তো তার একটু পরে আবার ইচ্ছা, তার মানে কি, সর্বদাই মূত্র ত্যাগের ইচ্ছা। আর আরেকটা লক্ষণ হচ্ছে, কখনো কখনো রোগীর দুর্গন্ধযুক্ত ও গাঢ় বর্ণের প্রস্রাব অধিক পরিমাণে হয়ে থাকে। এর কারণও সেই একই, যখন অনেকক্ষণ প্রস্রাবটা জমে থাকে, তখন কিন্তু প্রস্রাবটা ভিতরেই একদম বেশি দুর্গন্ধযুক্ত। এটা তো এমনি দুর্গন্ধযুক্ত জিনিস, প্রস্রাব তো নর্মাল দুর্গন্ধযুক্ত হবেই, কিন্তু তারপরেও অনেকক্ষণ জমে থাকার ফলে একটা বিশেষ দুর্গন্ধ হয়ে যায় এবং বর্ণটাও গাঢ় হয়ে যায়। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো আপনারা আমার কথা? জি ম্যাডাম। জি, মাঝে মাঝে একটু সারা শব্দ দিবেন, না হলে মনে হয় যে আমি একা একাই বলতেছি। আর কোনো প্রশ্ন থাকলেও করবেন, ঠিক আছে? তারপরে আমরা আসছি মেয়েদের ক্ষেত্রে কি সমস্যা হয়। ঠিক আছে। ছেলেদের পুংজননেন্দ্রিয়, এটা হচ্ছে আমরা
টেস্টিসে কিছু প্রবলেম পাবো ক্যালকেরিয়া ফ্লোরের রোগীর। তার মধ্যে হচ্ছে হাইড্রোসিল, মানে অন্ডকোষের মধ্যে জল সঞ্চয়, পানি জমে যায়, ঠিক আছে, কিংবা অন্ডকোষের কাঠিন্য কিংবা অন্ডকোষের শীর্ণতা সহ অবিরাম প্রোস্টেটিক রস নির্গমন হলে এই ওষুধ আরোগ্য করে। মানে জল সঞ্চয় হবে, মানে কি পানি পূর্ণ হবে, এটা একটা রোগ হাইড্রোসিল, এটা পাবেন ক্যালকেরিয়া ফ্লোরে। অথবা কঠিন হয়ে যাবে, এটাও পাবেন। আবার কঠিনের উল্টো শুকিয়ে যাবে, শীর্ণ হয়ে যাবে, এবং এর সাথে কি হবে, প্রোস্টেটিক যে ফ্লুইডটা আছে সেটা নির্গমন হবে। এটা আমরা ছেলেদের মধ্যে পাবো। মেয়েদের মধ্যে কি পাবো? প্রথমেই আমি বলেছি জরায়ুর স্থানচ্যুতি, এটা আমি ওষুধ শুরু করার সময় বলছি। ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধটা মেয়েদের ইউটেরাসের জন্য খুবই প্রয়োজনীয় একটা মেডিসিন। যে মহিলাদের বারবার মিসক্যারেজ হয়ে যায়, ঠিক আছে, তাদেরকে আমরা ক্যালকেরিয়া ফ্লোর দেই। কি কারণে? তাদের জরায়ুর শক্তি বিধান করার জন্য, জরায়ুটা শক্তিশালী হয়, শক্তিশালী হয়। আর জরায়ুর স্থানচ্যুতি মানে কি, জরায়ুটা তো ইলাস্টিকের সাহায্যে আটকানো। এটা যখন যে কোনো কারণে হতে পারে, অনেক কারণেই আছে, এই যে কোনো কারণে যদি এটা নড়ে যায়, জরায়ু শিথিল হয়ে যায়, এটা ডিসপ্লেস হয়ে যায়, এটা সামনের দিকেও ঘুরে যেতে পারে, পিছন দিকেও একটুখানি ঘুরে যেতে পারে, নিচের দিকেও নেমে আসতে পারে, ঠিক আছে। তো তখন আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করব। জরায়ুতে বা কুচকিতে টেনে ধরার মতো ব্যথা, মনে হয় প্রস্রাব দাগ দিয়ে কোনো কিছু বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা যদি ক্রমাগত প্রেশার দিতে থাকে নিচের দিকে, এটা যদি স্থানচ্যুত হয়ে যায় তাহলে এই লক্ষণ আসবেই, ঠিক আছে। অত্যাধিক পরিমাণে ঋতুস্রাব, যখন জরায়ুটা স্থানচ্যুত হয়ে যাবে তখন পিরিয়ডাল এর একটা লক্ষণ আসবে। গর্ভাবস্থায় ক্যালকেরিয়া ফ্লোর এবং প্রসূতি অবস্থায় ক্যালকেরিয়া ফ্লোর অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। কেন? আমি একটু আগেই বলেছি যে ক্যালকেরিয়া ফ্লোর জরায়ুর শক্তি বাড়ায়। গর্ভাবস্থায় মাঝে মাঝে এই ওষুধটা আমরা সেবন করতে দেই, যেন প্রসব সহজ হয়, জরায়ুটা শক্তিশালী থাকে, ভিতরে ভ্রূণ ভালো থাকে, ঠিক আছে। তারপর গর্ভাবস্থায় কোষ্ঠবদ্ধতা হলে ভাইটামিক মতে ক্যালকেরিয়া ফ্লোর একমাত্র ওষুধ, আর কোনো ওষুধের প্রয়োজন নাই, ক্যালকেরিয়া ফ্লোরই দরকার তখন। কারণ জরায়ুর চাপটা কিন্তু পড়ে সরলান্ত্রের উপর, তখন সরলান্ত্রটা শিথিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো আপনার সেই জায়গাটাতে ক্যালকেরিয়া ফ্লোর কাজ করবে। প্রসবকালীন সময়ে যদি জরায়ুর শিথিলতার কারণে কিংবা যে কোনো কারণে জরায়ুটা প্রয়োজনীয় সংকোচন প্রসারণ না হতে পারে, তাহলে আমরা ক্যালকেরিয়া ফ্লোর দিব। যখন দেখবো যে না, ঠিক মতো প্রসূতি মায়ের ব্যথা উঠছে না, জরায়ু সংকোচন ঠিক মতো হচ্ছে না, হ্যাঁ, অনেক সময় লেগে যাচ্ছে, তখন ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করা যাবে। এই একই কথা প্রয়োজন হয় প্রসবের পর, যখন প্লাসেন্টা বের হবে। হ্যাঁ, প্রসবের পর অনেক মা অনেক ক্লান্ত হয়ে যান, যে কারণে প্লাসেন্টা বের হতে অনেক দেরি হয়, জরায়ু সংকোচনটা আবার হচ্ছে না ঠিক মতো, তখন আমরা ক্যালকেরিয়া ফ্লোর ইউজ করতে পারি, তখন খুব সহজেই প্লাসেন্টা বেরিয়ে আসবে। গর্ভাবস্থায় অথবা প্রসূতি স্তনের মধ্যে কঠিন গ্রন্থিস্ফীতি, এটা সাধারণত সব বয়সী মেয়েদের ক্ষেত্রে এখন দেখা যায়, কিন্তু তারপরেও গর্ভাবস্থায় এবং প্রসূতির ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, ঠিক আছে, যে তার স্তনে চাকা হয়ে যায়, তখন আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করব। আরেকটা জিনিস, প্রসূতির স্তনে অতিরিক্ত দুধ হলে অথবা দুধ অতিশয় হ্রাস পেলে, দুধ কম হচ্ছে কিংবা অনেক বেশি হচ্ছে, বাচ্চা খেয়ে ফোলাতে পারছে না, এই যে কোনো একটা আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করতে পারি। তারপর প্রসবের পর আরেকটা জিনিস হচ্ছে, যেটা প্রসবের পর একটা ব্যথা হয়, ভেদাল ব্যথা বলে বাংলায় এটাকে। এই ব্যথাটার জন্য ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করা যায়, যখন জরায়ুটা আবার আগের জায়গায় ফিরে যায় আস্তে আস্তে, হ্যাঁ, অনেক সময় লাগে,
তো আস্তে আস্তে যখন আগের জায়গায় ফিরে যাবে তখন তখনও জরায়ুকে শক্তিশালী করার জন্য প্রয়োজন হয় ওষুধের, তখনই এই ব্যথাটা হয়। অনেকেরই হয় যারা দুর্বল থাকে, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরের প্রয়োজন হয়। তারপরে আমরা যাচ্ছি শ্বাসযন্ত্রে। শ্বাসযন্ত্রে আমরা পড়ে এসেছি একটু আগে যে গলার ভিতরে আমাদের আলজিকটা বেড়ে যেতে পারে, কাশি হতে পারে, ঠিক আছে। তো এখন নতুন করে আর কি আছে দেখি। আলজিভ বড় হয়ে গলার ভিতর সুরসুর করে ও খুব কাশি হয়। সবসময় মনে হয় গলায় কি যেন একটা আটকে আছে। যদি আলজিভটা একটু বড় হয়ে যায়, তবুও তো এটা মনে হবে যে গলায় কি যেন একটা আটকে আছে। হাঁপানি, কাশি সহ ক্ষুদ্র ক্ষুদ্র হলুদ বর্ণের শ্লেষ্মা খণ্ড অতি কষ্টে নির্গত হয়। তার মানে আমরা হাঁপানিতে ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করতে পারবো। কখন? যখন তার খুকখুকে কাশি থাকবে এবং অনেক কষ্টে অল্প একটু শ্লেষ্মা বের হবে, সেটা জমা, বোঝাই যাবে যে জমা কফ, সেটা হলুদ বর্ণের, ঠিক আছে। রূপ কাশিতে ক্যালকেরিয়া ফ্লোর সেই একই কাশি, গলার মধ্যে অত্যন্ত শুষ্ক বোধ, রোগীর মনে হয় মাঝে মাঝে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মানে কি, এতই এতই শুষ্কতা যে আমি নিঃশ্বাস নিতে পারছি না এমন মনে হয়, কিংবা নিঃশ্বাস ফেলতে পারছি না। উচ্চস্বরে হাসার পর বা পড়ার পর স্বরভঙ্গ, গলা বেশ বসে যায় কখন? উচ্চস্বরে অনেকক্ষণ হাসার পর কিংবা উচ্চস্বরে পড়ার পর। এটা উচ্চস্বরে গান গাওয়ার পর কিংবা উচ্চস্বরে বক্তৃতা দেওয়ার পর এগুলো হতে পারে, ঠিক আছে। মূলত সে উচ্চস্বরে কথা বলবে এবং তারপরে তার স্বরভঙ্গ দেখা দিবে। এই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করতে পারি। রক্ত সঞ্চালন যন্ত্র, হার্ট, ঠিক আছে। ভেরিকোজ ভেইন অর্থাৎ শিরা প্রসারণ রোগে ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত কার্যকরী। এটা আমরা শরীরের নানা জায়গায় দেখতে পাবো যে তার নীল নীল হয়ে কিংবা কালো কালো হয়ে শিরাগুলি দেখা যাচ্ছে, ঠিক আছে। ওই জায়গাটাতে মানে শিরাগুলি ভাসার কথা না, অথচ ভেসে উঠেছে। তো সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করবো। ধমনীর অর্বুদ রোগের প্রথম অবস্থায় ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করা হয়। হৃৎপিণ্ডের প্রসারণ এবং এই কারণে হৃদস্পন্দন, ঠিক আছে। যদি হার্টে যদি ধমনীগুলি ব্লক হয়ে যায় না, তো সেক্ষেত্রেও আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করব। রক্তাল্পতা রোগী সেরকম ক্যালকেরিয়া ফস সহ পর্যায়ক্রমে ব্যবহার্য। এনিমিয়া যে আছে, এনিমিয়া হলে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করব। ক্যালকেরিয়া ফস সহ, সেরাম ফসেও এনিমিয়া ভালো হয়। অ্যানিউরিজম রোগে অর্থাৎ ধমনী প্রাচীরের গোলাকার পেশিসূত্রের শিথিলতা, এখানেও শিথিলতা এসেছে। ধমনী প্রাচীরের গোলাকার পেশিসূত্রের শিথিলতা মানে হচ্ছে যে ধমনীর যে আমাদের ওয়ালগুলি থাকে, প্রাচীর, সেটার যে পেশি, এগুলো শিথিল হয়ে যায়, যে কারণে ধমনীগুলি কি হয়, যে ভেরিকোজ ভেইন হয় কিংবা রক্ত চলাচল কমে যায়, ঠিক আছে। হৃৎপিণ্ডের বিকৃতি, জরায়ুর বহির্গমন ও শারীরিক যন্ত্রাদির শিথিলতা হেতু রোগ সহ হৃৎপিণ্ডের ক্রিয়ার বিশৃঙ্খল অবস্থায় এই ওষুধ সুন্দর কাজে দেয়। তারপর আমরা যাব গ্রীবা ও পৃষ্ঠ। গলাতে থাইরয়েড গ্ল্যান্ডের পাথরের মতো কঠিন অবস্থা অথবা গলগন্ডগুলি। গলগন্ড হলে ক্যালকেরিয়া ফ্লোর আরোগ্য করবে। গলা ছাড়াও শরীরের যে কোনো স্থানে পাথরের মতো কঠিন টিউমার হলে, যেমন কানে, মুখে, ধমনীতে, ওভারিতে, হাতে, পায়ে, শরীরের যে কোনো স্থানে কঠিন টিউমার, ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার্য। স্তনে টিউমার, কোমর ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, দুর্বলতা, টেনে ধরার মতো বা বসে পড়ার মতো ব্যথা, ক্যালকেরিয়া ফ্লোরে বাতও আছে। হ্যাঁ, কোমরে ভারবোধ বা জ্বালাবোধ এবং সাথে কোষ্ঠবদ্ধতা থাকবে। পুরাতন প্রতিবাদ ক্যালকেরিয়া ফ্লোর বিশেষ উপযোগী।
অনেকক্ষণ যাবত একভাবে বসে থাকলে প্রতিবাদ। ব্যথা প্রথম সঞ্চালনে বৃদ্ধি এবং ক্রমাগত সঞ্চালনে উপশম, উত্তাপ প্রয়োগে উপশম এবং ঠান্ডায় রোগ লক্ষণ বৃদ্ধি। ঠিক আছে, এই উপশম আর বৃদ্ধি, হ্রাস বৃদ্ধিটা এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এক একটা ওষুধের হ্রাস বৃদ্ধি এক এক রকম। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকেরিয়া ফ্লোরের প্রতিবাদটা কেমন পেলাম? এটা অনেকক্ষণ যাবত একভাবে বসে থাকলে তারপর বাড়বে, যখন আমরা প্রথম সঞ্চালনে যাব তখন বৃদ্ধি এবং ক্রমাগত সঞ্চালনে উপশম, উত্তাপ প্রয়োগে উপশম আর ঠান্ডায় রোগের বৃদ্ধি। গলার ক্ষেত্রেও আমরা পড়েছি, এটা ডিফথেরিয়ার কিংবা গলা ব্যথার, কাশির, হাঁপানির নরমাল লক্ষণ হিসেবে মনে রাখা যায়, যেন উত্তাপ পানীয়তে উপশম এবং ঠান্ডা পানীয়তে বৃদ্ধি। ঠিক আছে, তারপর আমরা যাব ক্যালকেরিয়া ফ্লোরের ত্বক। ক্যালকেরিয়া ফ্লোরের ত্বক কেমন হয়? ক্যালকেরিয়া ফ্লোরের ত্বক হবে কঠিন। কঠিন মানে কি? পুরু, একটু শক্ত টাইপের, হাত এবং পায়ের তালু ফেটে যাওয়ার একটা প্রবণতা থাকবে, কিংবা কড়া পড়ে, হাতে পায়ে অনেকের দেখবেন কড়া পড়ে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর উপযোগী। শীতকালে বা ঠান্ডা লাগলে মুখের বা শরীরের ত্বক ফেটে যায়। ঠোঁট ও গাল ফাটায় ক্যালকেরিয়া ফ্লোর সেবনে এবং তৈলাক্ত পদার্থ সহ বাহ্যিক মলম প্রয়োগে উপকার হয়। অ্যানাস ও স্তন বৃন্ত ফেটে যায়। সাধারণত ওই যে গুড়া কৃমির ক্ষেত্রে কিংবা পাইলসের ক্ষেত্রে আমরা অ্যানাসের দেখেছি যে ফেটে যায় কিংবা ক্ষত হতে পারে। স্তন বৃন্তে দেখা যায় অনেক সময়ই গর্ভবতী মেয়েদের এটা হয়ে থাকে যে ফেটে যায় এবং ক্ষত হতে পারে, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করব। এবং ক্ষতস্থানের চারদিকে কাঠিন্য, এটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরের ক্ষতর বিশেষত্ব। একজিমা কেমন হবে? একজিমা থেকে আইসের মতো চামড়া উঠে এবং ত্বক স্থূল ও ফাটা ফাটা হয়। যে জায়গাটাতে চর্মরোগ, সোরিয়াসিস হতে পারে, একজিমা হতে পারে, যে কোনো ধরনের চর্মরোগ, দেখবেন সেই জায়গাটা অন্য জায়গার তুলনায় একটু মোটা এবং ফেটে ফেটে যায় এবং আইসের মতো চামড়া ওঠে। অশ্বজনিত অ্যানাসে একজিমা, এটা আমরা আলোচনা করেছি। এখন আমরা ক্যালকেরিয়া ফ্লোরের হ্রাস বৃদ্ধি করব এবং অবশ্যই আমরা হ্রাস বৃদ্ধি প্রত্যেক মেডিসিনের মনে রাখবো। ঠিক আছে, ভিজা আবহাওয়ায় এবং বিশ্রামের বৃদ্ধি খুবই আনকমন একটা কথা, যে বিশ্রামের বৃদ্ধি। বিশ্রাম করলে মানুষের সমস্ত রোগ লক্ষণের আসলে উপশম হওয়ার কথা নর্মালি, কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর এমন যে তার বিশ্রামের বৃদ্ধি হয় এবং ভেজা আবহাওয়া সে সহ্য করতে পারে না। যে কোনো রোগ ভেজা আবহাওয়ায় এবং বিশ্রামের বৃদ্ধি। গলার ব্যথা শীতল পানীয় পানে বৃদ্ধি। ব্যথা ঘর্ষণে এবং হাত বুলালে উপশম। উপশম কি হয়? ঘর্ষণে এবং হাত বুলালে, তার কিন্তু চাপলে উপশম না। ঠিক আছে, ব্যথা কি হবে? নরম করে হাত বুলাইতে হবে, তাহলে উপশম। যেখানে সংকোচন হওয়া দরকার সেখানে শীতল প্রয়োগে উপশম এবং উত্তপ্ত পানি পানে বৃদ্ধি। অস্থিপীড়া উত্তাপে এবং উত্তপ্ত পানীয় উপশম বোধ হয়। যদি কোথাও অস্থিপীড়া থাকে, সন্ধিস্থানের পীড়া থাকে, মানে জয়েন্টে যদি সমস্যা থাকে, তাহলে সেটা কি হবে? গরম সেক দিলে তার ভালো লাগবে। সাধারণত কি কি রোগে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করি? এটা এতক্ষণে আমাদের আলোচনা চলে এসেছে, তারপরেও এটা একটা রিভিউ করা আর কি, যে সাধারণত কি কি রোগে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করে থাকি। মাথার অস্থিপীড়া, নবজাতক শিশুর মাথার পাশের হাড়ে রক্তময় অর্বুদ, ছানি, চোখের পাতায় অঞ্জলি বা কাঠিন্য, অর্বুদ, দাঁতের গোড়ায় শিথিলতা ও দন্তমাড়ি হতে রক্তস্রাব, দন্তক্ষয়, যে কোনো ধরনের ফোড়া বা ব্রণ হলে সেখানে আবার কঠিন হতে হবে, ব্রণ অথবা ফোড়া, সেটা প্রস্তরবোধ কাঠিন্য, হার্নিয়া, পাইলস, অন্ডকোষের অতিশয় কাঠিন্য, জরায়ুর স্থানচ্যুতি, জরায়ুর শিথিলতা, গর্ভস্রাব, স্তন গ্রন্থি প্রদাহ, স্তন পাথরের ন্যায় শক্ত, যে কোনো জায়গায় পাথরের ন্যায় শক্ত অর্বুদ, ডিপথেরিয়া, কৃত্রিম ঝিল্লি শ্বাসনালী পর্যন্ত বিস্তৃত, পাথরের ন্যায় কঠিন গলগণ্ড ইত্যাদি।
এই ছিল আমার আজকের ক্যালকেরিয়া ফ্লোর। এখন আপনারা বলবেন যে আপনারা কেমন বুঝতে পেরেছেন কিংবা কোনো প্রশ্ন আছে কিনা।